বাংলাদেশ ও কাতারের মধ্যে বিনিয়োগ, ব্যবসা বাণিজ্য, কর সংক্রান্ত জটিলতা নিরসন, বন্দর ব্যবস্থাপনা সহ বিভিন্ন বিষয়ে 5টি চুক্তি ও 5টি সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়েছে। ঢাকা সফররত কাতারের আমির শেখ তামিম বিন হামাদ আল থানির সাথে বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনার দ্বিপাক্ষিক বৈঠক শেষে দুই সরকার প্রধানের উপস্থিতিতে এসব চুক্তি ও সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়। বিকেলে নেপালের রাজধানী কাঠমান্ডুর উদ্দেশ্যে ঢাকা ছাড়েন শেখ তামিম। নজরানা চৌধুরীর রিপোর্টে বিস্তারিত। বিকাশে কম খরচে ক্যাশ আউটের লিমিট বেড়ে 50,000, প্রিয় এজেন্টও 2টা। ঢাকা সফরের দ্বিতীয় দিন সকালে কাতারের আমির শেখ তামিম বিন হামাদ আল থানি প্রধানমন্ত্রীর তেজগাঁও কার্যালয়ে আসেন। প্রধানমন্ত্রী শেখ হাসিনা সফররত কাতারের আমিরকে স্বাগত জানান। এরপর আমির ও প্রধানমন্ত্রী নিজেদের মধ্যে একান্ত বৈঠক করেন। পরে দুই দেশের প্রতিনিধি দলের মধ্যে দ্বিপাক্ষিক বৈঠক অনুষ্ঠিত হয়। কাতারের পক্ষে আমির শেখ তামিম ও বাংলাদেশের পক্ষে প্রধানমন্ত্রী শেখ হাসিনা প্রতিনিধি দলের নেতৃত্ব দেন। পরে দুই সরকার প্রধানের উপস্থিতিতে 5টি চুক্তি ও 5টি সমঝোতা স্মারক স্বাক্ষর করেন দুই দেশের সংশ্লিষ্ট প্রতিনিধিরা। চুক্তিগুলো হলো আইনগত সহযোগিতা সংক্রান্ত, বিনিয়োগ উন্নয়ন ও সুরক্ষা সংক্রান্ত চুক্তি, যৌথ বিজনেস কাউন্সিল গঠন, দ্বৈত কর পরিহার ও কর ফাঁকি এবং সমুদ্র পরিবহন সংক্রান্ত। আর সমঝোতা স্মারকগুলো হলো কূটনীতিকদের প্রশিক্ষণ, ক্রীড়া উন্নয়ন, জনশক্তি সংক্রান্ত সহযোগিতা, উচ্চশিক্ষা ও বিজ্ঞান গবেষণা এবং বন্দর পরিচালনা। এ সময় রাজধানীর ইসিবি চত্বর থেকে মিরপুর ডিওএইচএস পর্যন্ত সড়ক এবং কালশিতে একটি পার্ক কাতারের আমির শেখ তামিম বিন হামাদ আল থানির নামে নামকরণের ঘোষণা দেয়া হয়। পরে সফররত কাতারের আমির বঙ্গভবনে গিয়ে বাংলাদেশের রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিনের সাথে বৈঠক করেন। এ সময় দুই দেশের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক আরও জোরদার করার বিষয়ে আলোচনা করেন তারা। নজরানা চৌধুরী, এনটিভি নিউজ, ঢাকা। বিকাশে কম খরচে ক্যাশ আউটের লিমিট বেড়ে 50,000, প্রিয় এজেন্টও 2টা। দেশ জুড়ে তীব্র দাবদাহে পুড়ছে মানুষ, পুড়ছে প্রকৃতি। দহন জ্বালায় সবচেয়ে বেশি ভোগান্তিতে খেটে খাওয়া মানুষ। এরই মধ্যে দাবদাহে অসুস্থ হয়ে রাজধানীতে মারা গেছেন এক পথচারী। হাসপাতালগুলোতেও বাড়ছে রোগীদের ভিড়। পুরো মাস জুড়ে এই তাপপ্রবাহ অব্যাহত থাকবে বলে জানিয়েছে আবহাওয়া অফিস। বিস্তারিত জুনায়েদ আল হাবিবের রিপোর্টে। বৈশাখের খরতাপে যখন পুড়ছে দেশ, তখন 75 বছর বয়সী আবুল কাশেমের কপালে চিন্তার ভাঁজ। সড়কে কমে গেছে মানুষের চলাচল, ভাটা পড়েছে কাশেমের উপার্জনে। একজন যাত্রীর জন্য দুপুরের তপ্ত রোদে পুড়ে অপেক্ষা তার। প্রকৃতির এমন বিরূপ আচরণে সবচেয়ে বেশি সংকটে পড়েছেন আবুল কাশেমের মতো খেটে খাওয়া মানুষ। ফেট ছাড়াই কেউ তো, ফেট না ছাড়ালে কি আর কেউ খাওয়াইবো আমারে? এজন্য বাড়িছি। বাসা থাকার জন্য বলছে, কিন্তু আমাদের পেট তো আর তা মানে না, আমাদেরকে খাইতে হয় ডেইলি। কষ্ট হইলেও যেন বেড়াইতে হয়। একটা দিন বসে থাকলে আপনার খাওয়া বন্ধ হয়ে যাবে। তীব্র গরমে থেমে নেই ট্রাফিক পুলিশের কার্যক্রম। রোদের প্রখরতা উপেক্ষা করে আদালতে সাধারণ মানুষের সেবা দিয়ে যাচ্ছেন আইনজীবীরাও। বেশ লয়াররা তাদের কোটটা বাদ দিয়ে যদি গাউন পরে যদি কোট করা যায়, এইটা ভালো হয়। গরমের মাঝে আমাদের তো দায়িত্ব পালন করতে হবে, ক্লান্তি তো আসে, ক্লান্তি আসে করার কি। এদিকে দেশ জুড়ে চলমান তাপপ্রবাহ পুরো মাসব্যাপী অব্যাহত থাকবে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। বর্তমানে রাজশাহী এবং পাবনা জেলা সহ খুলনা বিভাগের উপর তীব্র তাপপ্রবাহ বয়ে যাচ্ছে। এছাড়া চট্টগ্রাম বিভাগ ব্যতীত দেশের অন্যান্য বিভাগগুলোতে মৃদু থেকে মাঝারি ধরনের তাপপ্রবাহ বয়ে যাচ্ছে। তাপপ্রবাহ যেটা চলছে, এটা কিন্তু সামনে আগামী দিনগুলোতে অব্যাহত থাকবে। এখন বর্তমান যে অবস্থা দেখা যাচ্ছে, সিলেট বিভাগ ছাড়া কিন্তু বৃষ্টিপাতের ওরকম সম্ভাবনা নেই। সাময়িক এই সংকটে সতর্ক হয়ে চলার পাশাপাশি শিশু ও বয়স্কদের বাড়তি যত্ন নেওয়ার কথা বলছেন চিকিৎসকরা। জুনায়েদ আল হাবিব, এনটিভি নিউজ, ঢাকা। দেশজুড়ে তীব্র তাপপ্রবাহের কারণে হিট অ্যালার্ট গতকাল থেকে 72 ঘন্টা বাড়ানো হয়েছে। প্রচণ্ড গরমে অনেক এলাকায় পানির স্তর নিচে নেমে গেছে। অনেক স্থানে খরার কারণে ফসলি মাঠ ফেটে চৌচির হয়ে গেছে। অতি গরমে অসুস্থ হয়ে হাসপাতালে বৃদ্ধি পাচ্ছে রোগীর সংখ্যা। প্রতিনিধিদের পাঠানো তথ্য ও ছবিতে আহমেদ শরীফের ডেস্ক রিপোর্ট। এমন অসহনীয় গরম ঠিক কবে অনুভব করেছে দেশবাসী তা বলা মুশকিল।
কাঠফাটা রোদে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হচ্ছেন রিকশা চালক দিনমজুররা। প্রখর রোদে তাই রাস্তায় এখন মানুষের সংখ্যা কম। অনেকটা ঈদের ছুটির মতো ফাঁকা রাস্তা মনে হলেও এই নীরবতা সুখকর নয়। অসহ্য গরম থেকে রেহাই পেতে খুলনা, বাগেরহাট, রাজবাড়ী সহ দেশের অনেক এলাকায় বৃষ্টির জন্য ইস্তিসকার নামাজ আদায় ও মোনাজাত করা হয়। চুয়াডাঙ্গায় টানা এক সপ্তাহ যাবৎ তীব্র তাপ প্রবাহ অব্যাহত রয়েছে। বেলা বাড়ার সাথে সাথে তাপমাত্রা আরও বৃদ্ধি পেয়ে জনজীবন বিপর্যস্ত হয়ে পড়ছে। অতি গরমে ঝিনাইদহের কয়েকটি নদ নদীর পানি শুকিয়ে গেছে। ভূগর্ভস্থ পানির স্তর কমে যাওয়ায় সদর উপজেলার পশ্চিমাঞ্চলে অধিকাংশ নলকূপে পানি উঠছে না। কুষ্টিয়ায় প্রচণ্ড তাপ প্রবাহে চরম বিপাকে পড়েছে জেলার কৃষকরা। পানির অভাবে মাঠগুলো ফেটে চৌচির, মাঠে পানি না পেয়ে নষ্ট হচ্ছে ধানসহ বিভিন্ন ফসল। এত গরম মাঠে, এই মাঠে সকালবেলা আসি লাগিয়েছি, এই 9টা 10টা বাজতে মাঠে দৌড় মারা লাগছে। মাঠে চরম গরম, ধান কাটা খুবই অসুবিধা, তারপরে আবাদ করবো, মাঠে তো আপনার পানি নাই। প্রতিদিনই তাপমাত্রাজনিত রোগে আক্রান্ত হয়ে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হচ্ছে শিশুদের। শিশু ওয়ার্ডে ধারণ ক্ষমতার 3 গুণ বেশি শিশু চিকিৎসা নিচ্ছে। প্রায় 15 দিন যাবত জ্বর, কাশ, ঠান্ডা, এই জন্য এখানে নিয়ে আসছি। ঠান্ডা, কাশি, জ্বর, মূলত ডায়রিয়া, নিউমোনিয়া, জ্বরের সাথে খিঁচুনি এবং অনেকেই 24 ঘন্টা তাদের প্রস্রাব বন্ধ আছে। এই সমস্ত রোগগুলো কিন্তু মূলত আমাদের শিশু ওয়ার্ডে ভর্তি হচ্ছে। চলমান তাপ প্রবাহে শঙ্কায় পড়েছেন নাটোরের পোলট্রির খামারিরা। অতি গরমে মারা যাচ্ছে খামারের মুরগিও। আহমেদ শরীফ, এনটিভি নিউজ ডেস্ক। চলমান তাপপ্রবাহে ডিএমপির পক্ষ থেকে রাজধানীর 50টি থানার জনবহুল স্থানে শ্রমজীবী মানুষদের জন্য সুপেয় পানির ব্যবস্থা করা হয়েছে। এছাড়া পুলিশ সদস্যদের জন্য খাবার পানি, স্যালাইন ও গ্লুকোজের ব্যবস্থা করা হয়েছে। সংবাদ সম্মেলনে এসব কথা জানান ডিএমপি কমিশনার হাবিবুর রহমান। আমাদের 50টি থানায় বিভিন্ন জনবহুল স্থানগুলোতে বাজার, বাস স্টপেজ, মার্কেট, এই সমস্ত জায়গায় শ্রমজীবী মানুষ, নিম্নবিত্ত আয়ের মানুষ যারা নিজেরা রাস্তাঘাটে পানি খাওয়ার ব্যবস্থা করতে পারে না, অর্থাৎ কিনে খেতে পারে না, তাদের জন্য আমাদের পুলিশের পক্ষ থেকে পানি খাওয়ার ব্যবস্থা করা হয়েছে। কিছু কিছু জায়গায় স্যালাইন সরবরাহ করা হচ্ছে এবং টোটাল মেট্রোপলিটন এলাকায় যারা রয়েছে তাদেরকে সেবা দেওয়ার জন্য আমাদের এই প্রচেষ্টা। কারিগরি শিক্ষা বোর্ডের সনদ জালিয়াতির ঘটনায় প্রতিষ্ঠানটির সদ্য সাবেক চেয়ারম্যান আলী আকবর খানকে জিজ্ঞাসাবাদ করেছে ডিবি পুলিশ। ডিবি পুলিশের প্রধান হারুনুর রশিদ জানান, আলী আকবর দায় এড়ানোর চেষ্টা করেছেন। সুনির্দিষ্ট অভিযোগ সম্পর্কে ব্যাখ্যা দিতে তাকে 2 দিনের সময় দেওয়া হয়েছে। তবে জিজ্ঞাসাবাদ শেষে সাংবাদিকদের কাছে আলী আকবর বলেন তিনি এবং তার স্ত্রী সম্পূর্ণ নির্দোষ। এদিকে আলী আকবরের স্ত্রী শেহলা পারভিনকে কারাগারে পাঠিয়েছে আদালত। হাসান জাবেদের রিপোর্ট। বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ডের হাজার হাজার সার্টিফিকেট জালিয়াতির ঘটনায় ওএসডি রয়েছেন বোর্ডের চেয়ারম্যান আলী আকবর খান। এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে তার স্ত্রী শেহলা পারভিনকে ইতোমধ্যে গ্রেফতার করা হয়েছে। মঙ্গলবার সনদ জালিয়াতির ঘটনায় ডিবি কার্যালয়ে ডেকে প্রায় 3 ঘন্টা জিজ্ঞাসাবাদ করা হয় আলী আকবর খানকে। ওনার ওয়াইফকেও আমরা গ্রেপ্তার করেছি এবং ওনার ওয়াইফও কিন্তু স্বীকার করেছেন যে সিস্টেম অ্যানালিস্টের কাছ থেকে সে টাকা গ্রহণ করেছে। বললাম যে আপনার ওয়াইফও তো এই ঘটনার সাথে জড়িত, আপনার ওয়াইফ এখান থেকে টাকা নিলেন কেন? কয় সেটা আমি জানি না, আমার ওয়াইফ টাকা নিয়েছে। এবং আপনার ওয়াইফের সাথে সম্পর্ক কীভাবে হলো? সেটাও আমি জানি। সে তার সঠিক ব্যাখ্যা আমাদের কাছে হাজির করবেন। ব্যাখ্যা যদি সে সঠিক ব্যাখ্যা হাজির করতে না পারেন, আর এই ঘটনার সার্টিফিকেট জালের ঘটনা তার যদি কোনো অনৈতিক কোনো ঘটনা আমরা সুনির্দিষ্ট প্রমাণ পাই, তার বিরুদ্ধে আমরা আইনগত ব্যবস্থা গ্রহণ করব। জিজ্ঞাসাবাদ শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে আলী আকবর বলেন, বিনা অপরাধে তার স্ত্রী জেল খাটছেন। এটা মিথ্যা মামলার ভিত্তিহীন, এটা তদন্ত চলছে। তদন্তকারী কর্মকর্তা আমার সম্পর্কে কিছু তথ্য খুঁজে বের করতে পারে, করবে। যেই করুক, অবশ্যই যেহেতু আমি বোর্ডের প্রধান, সেই হিসেবে আমার দায় আমি এড়াতে পারি না। এদিকে মোহাম্মদ আলী আকবর খানের স্ত্রী শেহলা পারভিনকে 2 দিনের রিমান্ড শেষে কারাগারে পাঠানো হয়েছে। হাসান জাবেদ, এনটিভি নিউজ, ঢাকা।
প্রথম ধাপের উপজেলা নির্বাচনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় চেয়ারম্যান সহ ২৬ জন প্রার্থী নির্বাচিত হয়েছেন। রাজধানীর আগারগাঁওয়ের নির্বাচন ভবনে ব্রিফিংয়ে এ তথ্য জানিয়েছেন সচিব মোহাম্মদ জাহাঙ্গীর আলম। একই সাথে আগামী ৫ জুন চতুর্থ ধাপের ৫৫টি উপজেলায় ভোটের তাফসিল ঘোষণা করা হয়। আর যৌথ বাহিনীর অপারেশনের কারণে স্থগিত করা হয়েছে বান্দরবানের ৩টি উপজেলার ভোট গ্রহণ। নিয়ামুল আজিজ সাদেকের রিপোর্ট। উপজেলা পরিষদ নির্বাচনের প্রথম ধাপের প্রার্থিতা চূড়ান্ত। ১৪৮টি উপজেলার মধ্যে ৪টি উপজেলায় হবে না নির্বাচন, কারণ ইতোমধ্যে উপজেলাগুলোতে সব পদে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত ঘোষণা হয়েছে। মোট ৭ জন চেয়ারম্যান, ৯ জন ভাইস চেয়ারম্যান, ১০ জন মহিলা ভাইস চেয়ারম্যানকে ভোটে প্রতিদ্বন্দ্বিতা করা লাগবে না। বাংলাদেশের আওয়ামী লীগ একটি বৃহত্তর রাজনৈতিক দল, তারা সিদ্ধান্ত নিয়েছেন যে তাদের যারা জনপ্রতিনিধি পূর্বে নির্বাচিত হয়েছেন তাদের নিকট আত্মীয় নির্বাচনে অংশগ্রহণ তারা বারণ করেছেন, এটা কিন্তু আইন না। নাটোরের সিংড়ার আলোচিত চেয়ারম্যান প্রার্থী দেলোয়ার হোসেনকে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত ঘোষণা করেছে নির্বাচন কমিশন। প্রধান নির্বাচন কমিশনার কাজী হাবিবুল আউয়ালের নেতৃত্বে কমিশনের সভায় নির্বাচনের আইন শৃঙ্খলার পরিস্থিতি নিয়ে আলোচনা হয়। জেলা পরিষদ বা স্থানীয় সরকার পরিষদ নির্বাচনে যে পরিমাণ আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদেরকে মোতায়েন করে থাকি, এই নির্বাচনে তার চাইতে একটু অধিক সংখ্যক সদস্য মোতায়েন করার প্রচেষ্টা গ্রহণ করা হবে। সচিব জানান, বান্দরবনের ৩টি উপজেলায় যৌথ বাহিনীর অপারেশনের কারণে স্থগিত করা হয়েছে উপজেলা নির্বাচন। নিয়ামুল আজিজ সাদেক, এনটিভি নিউজ, ঢাকা। একটি চিহ্নিত গোষ্ঠী বাংলাদেশের গণতন্ত্র ও নির্বাচন বিরোধী ষড়যন্ত্রে লিপ্ত উল্লেখ করে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, দেশি বিদেশি এই অপশক্তিকে ঐক্যবদ্ধভাবে রুখে দিতে হবে। সেই সাথে তিনি দাবি করেন, আওয়ামী লীগই এদেশের একমাত্র দল যারা নির্বাচন ব্যবস্থাকে স্বাধীন ও কর্তৃত্বপূর্ণ করেছে। বঙ্গবন্ধু অ্যাভিনিউয়ে আওয়ামী লীগ কেন্দ্রীয় কার্যালয়ে এক সভায় এসব কথা বলেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক। আরও জানাচ্ছেন মুকসিমুল আহসান। আসন্ন উপজেলা পরিষদ নির্বাচনকে সামনে রেখে ঢাকা জেলা, মহানগর উত্তর, দক্ষিণ এবং সহযোগী সংগঠনের সভাপতি সাধারণ সম্পাদকের সাথে যৌথ সভা করেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক। সভায় জনগণকে ভোটাধিকার প্রয়োগে উৎসাহিত করতে প্রচারণামূলক প্রচারপত্র বিতরণ কার্যক্রমের উদ্বোধন করেন ওবায়দুল কাদের। এ সময় উপজেলা নির্বাচনে ভোট দিয়ে নাগরিক অধিকার প্রয়োগে নেতাকর্মীদের আহ্বান জানান আওয়ামী লীগ সাধারণ সম্পাদক। তিনি অভিযোগ করেন, একটি মহল দেশে বিদেশে মিথ্যাচার এবং অপপ্রচারের মাধ্যমে সরকারকে ক্ষমতাচ্যুত করতে চক্রান্ত করছে। নির্বাচিত সরকারকে অবৈধভাবে হটানোর চক্রান্ত দীর্ঘদিন ধরে আমরা লক্ষ্য করেছি। তাদেরকে আমাদের প্রতিরোধ করতে হবে, প্রতিহত করতে হবে। একই সঙ্গে ওবায়দুল কাদের দাবি করেন, এদেশের গণতন্ত্র এবং নির্বাচন ব্যবস্থার উন্নয়নে কাজ করেছে আওয়ামী লীগ। গুন্ডা দিয়ে নির্বাচনের কেন্দ্র দখল, জাল ভোট, ভুয়া ভোট, ভোট ডাকাতি, এই সব ছিল বিএনপির প্র্যাকটিস। আওয়ামী লীগই একমাত্র দল, যেই দল এদেশের নির্বাচন ব্যবস্থাকে স্বাধীন এবং কর্তৃত্বপূর্ণ করেছে। উন্নয়নের ধারাবাহিকতা রাখতে যে কোনো অপতৎপরতার বিরুদ্ধে মুক্তিযুদ্ধের পক্ষের শক্তিকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান আওয়ামী লীগ সাধারণ সম্পাদক। মুকসিমুল আহসান, এনটিভি নিউজ, ঢাকা। সীমান্তে প্রতিনিয়ত ভারতের বিএসএফের হাতে নির্মমভাবে বাংলাদেশিদের নিহতের ঘটনায় তীব্র নিন্দা জানান বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী আহমেদ। বলেন, ক্ষমতার নেশায় বিভোর সরকার বিএনপি নেতাকর্মীদের নির্যাতন করলেও সীমান্তে নিহতের ঘটনায় প্রতিবাদ করে না। সরকারের নির্দেশে দেশের আইন আদালত চলে বলেও মন্তব্য করেন তিনি। ১/১১-তে মিথ্যা মামলায় খালেদা জিয়াকে রাজনীতি থেকে বাইরে রাখা হলেও সে সময়ে শেখ হাসিনার মামলা ক্ষমতার বলে প্রত্যাহার করা হয় বলে মন্তব্য করেন তিনি। গোটা বিশ্ব গণতান্ত্রিক প্রায় প্রতিদিনই বাংলাদেশ ভারত সীমান্তে বিএসএফ কর্তৃক বদ্ধভূমি বাড়ানো হলেও আওয়ামী নিপীড়ক সরকারকে নিশ্চুপ থাকতে হয়। আমি বাংলাদেশ ভারত সীমান্তে বিএসএফ কর্তৃক গতকাল নিহত হাসান মিয়া সহ প্রতিনিয়ত বাংলাদেশি মানুষদের নির্বিচারে হত্যার ঘটনার তীব্র নিন্দা ও ধিক্কার জানাচ্ছি।
পুলিশের সাবেক আইজি বেনজির আহমেদের অবৈধ সম্পদ অর্জনের অভিযোগ অনুসন্ধানে দুদকের করা কমিটির কাজের অগ্রগতি প্রতিবেদন 2 মাসের মধ্যে জানানোর নির্দেশ দিয়েছে হাইকোর্ট। একই সঙ্গে তদন্তের নির্দেশনা চেয়ে করা রিটের শুনানি 30 দিনের জন্য অপেক্ষমান রেখেছে আদালত। বিচারপতি নজরুল ইসলাম তালুকদারের নেতৃত্বাধীন দ্বৈত বেঞ্চ আজ এ নির্দেশ দেন। গতকাল বেনজির আহমেদের সম্পদের বিষয়ে গণমাধ্যমে প্রকাশিত রিপোর্ট অনুসন্ধানের নির্দেশনা চেয়ে হাইকোর্টে একটি রিট করেন একজন আইনজীবী। পুলিশের সাবেক মহাপরিদর্শক বেনজির আহমেদের সম্পদ নিয়ে অনুসন্ধানে 3 সদস্যের কমিটি গঠন করে কাজ শুরু করেছে দুর্নীতি দমন কমিশন। বিভিন্ন গণমাধ্যমে তার পরিবারের অবৈধ সম্পদ অর্জন বিষয়ে প্রকাশিত প্রতিবেদন সংস্থাটির নজরে আসলে তদন্তের সিদ্ধান্ত নেওয়া হয়। তড়িঘড়ি করে ব্যাংক একীভূত করার প্রক্রিয়া থেকে বিরত থাকার আহ্বান জানিয়েছে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ টিআইবি। সংস্থাটি মনে করছে এর ফলে দুর্বল ব্যাংকগুলো রক্ষায় বাংলাদেশ ব্যাংকের একীভূতকরণের প্রক্রিয়া অর্থনৈতিক খাতে সংকট মোকাবেলায় সমস্যা সৃষ্টি করবে। আজ এক বিজ্ঞপ্তিতে টিআইবি জানায়, দুর্বল ব্যাংকের মন্দ ঋণ ব্যবস্থাপনা ও মূল সমস্যাকে পাশ কাটিয়ে ঋণ খেলাপি ও জালিয়াতির জন্য দায়ী মহলকে এর মাধ্যমে দায় মুক্তি দেওয়ার চেষ্টা হচ্ছে। এদিকে বাংলাদেশ ব্যাংকের যোগাযোগ ও প্রকাশনা বিভাগ থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, বিভিন্ন গণমাধ্যম ও সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাংক একীভূতকরণ বিষয়ে বিভিন্ন তথ্য প্রকাশিত হচ্ছে, যা অনেক ক্ষেত্রেই প্রকৃত তথ্য নির্ভর নয়। একীভূত ব্যাংকগুলো যাতে অধিকতর সেবা প্রদান করতে পারে সেই লক্ষ্যেই এই প্রক্রিয়া গ্রহণ করা হয়েছে বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়। জিএসপি সুবিধা ফেরত দেয়া নিয়ে টালবাহানা করছে যুক্তরাষ্ট্র, এমন মন্তব্য করে শ্রম প্রতিমন্ত্রী নজরুল ইসলাম চৌধুরী বলেছেন, এজন্য শ্রম আইন নিয়ে নানা সময়ে বিভিন্ন শর্ত দিচ্ছে তারা। দুপুরে সচিবালয়ে এক অনুষ্ঠানে সাংবাদিকদের প্রশ্নের জবাবে একথা বলেন তিনি। একতরফাভাবে শ্রম আইন সংশোধন করা যাবে না উল্লেখ করে তিনি বলেন, শ্রমিকদের পাশাপাশি মালিকদেরও স্বার্থ দেখতে হবে। শ্রম আইন নিয়ে যুক্তরাষ্ট্রের সুপারিশ বিবেচনা করা হবে, তবে স্বকীয়তা নষ্ট করে বাংলাদেশ কোনো কাজ করবে না বলেও জানান প্রতিমন্ত্রী। এর আগে যমুনা অয়েল কোম্পানি লিমিটেড তাদের মোট লভ্যাংশের 2,25,00,000 টাকা চেক শ্রমিক কল্যাণ ফাউন্ডেশনে হস্তান্তর করে। বান্দরবানের রুমায় সোনালী ব্যাংক ডাকাতি, হামলা ও অস্ত্র লুটের ঘটনায় কেএনএফের সঙ্গে জড়িত থাকার অভিযোগে গ্রেপ্তার রুমা উপজেলা ছাত্রলীগের সভাপতি সহ আরও 7 জনকে জেল হাজতে পাঠানো হয়েছে। দুপুরে পুলিশ আসামিদের বান্দরবান চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট ASM এমরানের আদালতে হাজির করলে তাদের জেলে পাঠানোর নির্দেশ দেওয়া হয়। তারা হলেন রুমা উপজেলা ছাত্রলীগের সভাপতি ভান নুন নোয়াম, লাল নুন নোয়াম, লাল দাভিদ বম, চমলিয়ান বম, লাল পেক লিয়ান, লাল মিন বম এবং ভান বিয়াক লিয়ান বম। এরা সবাই রুমা উপজেলার মুনলাই পাহাড়ের বাসিন্দা। যৌথ বাহিনী জানায়, সোমবার রুমা উপজেলার দুর্গম মুনলাই পাড়াত এলাকা থেকে কেএনএফের সঙ্গে জড়িত থাকার অভিযোগে ওই 7 জনকে গ্রেপ্তার করা হয়। রুমা থানচিতে ব্যাংক ডাকাতি, মসজিদে হামলা, টাকা অস্ত্র লুট ও ব্যাংক ম্যানেজারকে অপহরণের ঘটনায় এখনো পর্যন্ত 78 জনকে কারাগারে পাঠানো হয়েছে। রাজশাহীর পবা উপজেলার চর শ্যামপুর এলাকায় পদ্মা নদীতে গোসলে নেমে মাদ্রাসার 3 শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। তাদের বয়স 12 থেকে 14 বছরের মধ্যে। রাজশাহীর ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার আবু সামা জানান, একসঙ্গে 7 জন গোসলে নামলে যুবরাজ ডুবে যায়। তাকে উদ্ধারে গিয়ে নুরুজ্জামান এবং আরিফও ডুবে যায়। এই ঘটনার পর ফায়ার সার্ভিসের ডুবুরি দল ওই এলাকায় তল্লাশি চালিয়ে একে একে 3 জনের মরদেহ উদ্ধার করে। পরে পরিবারের কাছে মরদেহগুলো হস্তান্তর করা হয়েছে। তারা 3 জনই মাদ্রাসার ছাত্র। এর আগে রোববারও একই উপজেলার হাড়ুপুর এলাকায় পদ্মা নদীতে গোসল করতে নেমে পানিতে ডুবে শিক্ষার্থীসহ 2 জনের মৃত্যু হয়েছে। জিম্বাবুয়ের বিপক্ষে 5 ম্যাচের টি-20 সিরিজের প্রথম ভাগে খেলছেন না সাকিব আল হাসান। সাকিব ও মুস্তাফিজকে ছাড়াই আসন্ন সিরিজের প্রস্তুতি ক্যাম্পের 17 সদস্যের দল ঘোষণা করেছে বিসিবি। জিম্বাবুয়ে সিরিজ চলা অবস্থায় ঘোষণা করা হবে বিশ্ব টি-20 একাদশ। মমিনুর রিপনের রিপোর্ট। জিম্বাবুয়ে সিরিজ ও বিশ্ব টি-20 জন্য বাংলাদেশের সম্ভাব্য স্কোয়াড কেমন হতে পারে তা সোমবারই ধারণা দিয়েছিল এনটিভি। একদিন পরে এসেছে সেই স্কোয়াডের বাস্তব ঘোষণা। সাকিব আল হাসান সুপার লিগের প্রস্তুতি নেয়, তাকে ছাড়া জিম্বাবুয়ের বিপক্ষে প্রস্তুতি ক্যাম্পে 17 সদস্য দলের নাম নেই আইপিএলে ব্যস্ত মুস্তাফিজেরও। নতুন মুখ হিসেবে বাড়তি ওপেনার তালিকায় তানজিদ তামিম অভিষেকের অপেক্ষায়। সাকিব না থাকায় বাড়তি ব্যাটার হিসেবে পারভেজ হোসেন ইমন ও স্পিনার তানভীর ইসলামকে রাখা হয়েছে স্কোয়াডে।
ফিরেছেন প্রত্যাশা মতো আফিফ হোসেন ও মোহাম্মদ সাইফুদ্দিন। সাকিব এই মাসের শেষ নাগাদ তিনি বাংলাদেশে আসবেন এবং বাংলাদেশে আসলে দেয়ার ইজ এ পসিবিলিটি যে ডিপিএলে তিনি একটা দুটো ম্যাচ মানে একটা খেলার সুযোগ থাকবে। সেখানে কিছু তো ক্রিকেটিং স্কিলের প্র্যাকটিসের একটা সুযোগ থাকবে। টিম ম্যানেজমেন্ট যেভাবে চায় তিনি যেভাবে চান। তারপরে ডেফিনেটলি আমরা চাইবো যে টি20 ম্যাচে যেহেতু 5টা ম্যাচ আছে শেষের দিকে তিনি যেন খেলার সুযোগ পান। 26 থেকে 28 এপ্রিল 3 দিন চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে বিশেষ ক্যাম্প করবে বিসিবি, যেখানে রুদ্ধদ্বারে ম্যাচ আবহে অনুশীলন করবে ক্রিকেটাররা। ব্যাট বল হাতে কে কেমন করছেন তা দেখেই জিম্বাবুয়ের বিপক্ষে চূড়ান্ত দল দেবেন নির্বাচকরা। একটা ম্যাচ সিনারিওতে কিছু প্র্যাকটিস হবে এখানে, কিভাবে আমাদের খেলার অ্যাপ্রোচ হবে, প্ল্যানিংটা কি দাঁড়াবে, ব্যাটসম্যানের কি রোল থাকবে, বোলারদের কি রোল থাকবে, সে ব্যাপারে তাদেরকে মানে সাপোর্ট স্টাফরা তার একটা ব্রিফ ধারণা দিবে। যুক্তরাষ্ট্র ও ক্যারিবীয় দ্বীপপুঞ্জে অনুষ্ঠিত হতে যাওয়া বিশ্বকাপের দল ঘোষণার শেষ দিন 1 মে। 28 এপ্রিল জিম্বাবুয়ে সিরিজের দল দেওয়ার পর বিশ্বকাপের চূড়ান্ত স্কোয়াড ঘোষণা করা হবে বলে জানান প্রধান নির্বাচক। মমিনুর রিপন, এনটিভি নিউজ, ঢাকা। স্পিনে ইতিবাচক পরিবর্তন আনতে বাংলাদেশ দলের স্পিন কোচের দায়িত্বে এসেছেন মুশতাক আহমেদ। আজ বিসিবিতে তার প্রথম কর্মদিবসে উষ্ণ অভ্যর্থনা পেয়েছেন পাকিস্তানের এই সাবেক ক্রিকেটার। কুশল ইয়াসিরের রিপোর্ট। মুশতাক আহমেদকে আপাতত 3 মাসের জন্য বাংলাদেশের স্পিন বিভাগের দায়িত্ব দেওয়ার মূল কারণ হলো ওয়েস্ট ইন্ডিজের হয়ে তার কোচিংয়ের অভিজ্ঞতা। পাকিস্তানের 92 সালের বিশ্বকাপ জয়ী এই সাবেক লেগ স্পিনারকে উষ্ণ অভ্যর্থনায় দিয়েছে বিসিবি ও ক্রিকেটাররা। ক্রিকেটার মুশফিকুর রহিমের সঙ্গে দেখা হওয়ায় জড়িয়ে ধরেন মুশতাক। অধিনায়ক নাজমুল হোসেন শান্ত, মুমিনুল হক, তাইজুল ইসলামরা উপস্থিত ছিলেন পরিচিতি সভায়। I always believe that first of all I have to believe as a coach. এখানের কন্ডিশন বিশ্বের অন্য দেশগুলোর তুলনায় সম্পূর্ণ আলাদা। কন্ডিশন বুঝতে অবশ্যই আপনাকে পেশাদার হতে হবে। কোচ অথবা খেলোয়াড় হিসেবে শুধু অভিজ্ঞরা সুবিধা পাবে। কোচ হিসেবে আমার ভাবনা, আমি এখানে ইতিবাচক কিছু করতে চাই। আশা করি তা করতে সক্ষম হব। মুশতাক আহমেদ বিশ্ব টি20 পর্যন্ত দায়িত্ব পেয়েছেন প্রধান কোচ চন্ডিকা হাথুরু সিংহের সঙ্গে, তাই এখন পরিকল্পনা গুছাতে হবে তাকে। হাতে পাচ্ছেন রিশাদকে, ডেভেলপমেন্টে তার অপেক্ষায় আছে আরও 80 জন লেগ স্পিনার। মেয়াদ বাড়লে যাদের নিয়ে কাজ করবেন গুগলিতে সিদ্ধহস্ত এই সাবেক। স্পিন বিভাগে আমার অভিজ্ঞতা কাজে লাগাতে চাই। পার্থক্য গড়ে দিতে না পারলে আমার যোগ দিয়ে কোনো লাভ নেই। অনেক চ্যালেঞ্জিং সময় অপেক্ষা করছে, সেটা সামলাতে চাই। জিম্বাবুয়ের বিপক্ষে টি20 সিরিজ দিয়ে শুরু মুশতাক আহমেদের সংক্ষিপ্ত বাংলাদেশ অধ্যায়। বিশ্ব টি20তে তার ভূমিকা দেখে বর্ধিত চুক্তি দিতেও পারে বিসিবি। কুশল ইয়াসির, এনটিভি নিউজ, ঢাকা। বিকাশে কম খরচে ক্যাশ আউটের লিমিট বেড়ে 50,000, প্রিয় এজেন্টও 2টা।